তোমাদের গতকাল পড়াচ্ছিলাম তাহারে পড়ে মনে। আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু কবিতাটি তো টাচ করা আমাদের ক্ষেত্রে দূরে ছিল আর কি। টাচ করার ক্ষেত্রে আমরা কবিতা থেকে দূরে ছিলাম, আলোচনা করছিলাম এই কবিতা পাঠের পূর্বে হচ্ছে কবি সম্পর্কে ইত্যাদি। তো সুফিয়া কামাল সম্পর্কে তো আমরা জানলাম যে উনি একজন নারী। আচ্ছা, এবার এই কবিতাটি আমরা মূল কবিতাতে প্রবেশ করি। তো মূল কবিতাতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখব যে কবিতাটি উপস্থাপন করা হচ্ছে এই সিস্টেমে। কোন সিস্টেমে? যে এখানে একজন প্রশ্ন করছে আর একজন উত্তর দিচ্ছে। এটা কি তোমরা পড়েছো? পড়লে বুঝতে পারবা যে একজন পরীক্ষা করছে এবং একজন প্রশ্ন করছে আর আরেকজন উত্তর দিচ্ছে। অর্থাৎ প্রশ্নকর্তা একজন, উত্তরদাতা একজন। এখানে প্রশ্নকর্তা হচ্ছে কবিকে করছে প্রশ্নকর্তা হচ্ছে কবি ভক্ত, আর উত্তর যে দিচ্ছে বা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন কবি নিজে। কবি সুফিয়া কামাল তা নাই, এটা একজন কবি এবং ভক্তের মধ্যে সংলাপ, কথাবার্তা। তো কবিকে উনি জিজ্ঞাসা করছেন যে ওনার ভক্ত কি, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এখানে যে শব্দগুলো এসেছে আর কি, সেই শব্দগুলো হচ্ছে ফাগুন, বসন্তে, বরিয়া। তোমাদের এই শব্দগুলোর সমস্যা হচ্ছে কি, বসন্ত বলতে আমরা বাংলা ভাষাভাষী লোকজন বসন্ত বলতে আমাদের একটা ঋতুর নাম, তাই না? ইংরেজিতে যেটাকে বলা হয় স্প্রিং। আর বরিয়া মানে হচ্ছে বরণ করে নেওয়া, অর্থাৎ একজনকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা ভরে বা ভক্তি ভরে গ্রহণ করা। আর বন্দনা মানে কি, তার তবস্তুতি, তার প্রশংসা। অর্থাৎ কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে, হে কবি তুমি কেন নীরব? বসন্ত তো চলে এসেছে, তা তুমি নীরব কেন? তাকে তুমি প্রশংসা করে বন্দনা করবে না? তোমার অভ্যর্থনা দিয়ে তুমি বন্দনা করবে না? তখন কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ মানে ভেজা, আর আঁখি বলতে তো এখানে চোখ। তাহলে সে মানে কি, কবি ভেজা চোখ তুলে বলছে কি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার মানে হচ্ছে এখানে দক্ষিণ বলতে দক্ষিণ দিককে বোঝানো হচ্ছে, আর দুয়ার বলতে এখানে দরজা। কিন্তু দক্ষিণ দুয়ার কবি এখানে দক্ষিণী বাতাসকে বোঝানোর জন্য দক্ষিণ দুয়ার এই শব্দটা ব্যবহার করেছেন। বোঝা গেল যে দক্ষিণের বাতাসকে বোঝানোর জন্য দক্ষিণ দুয়ার এই শব্দটা উনি ব্যবহার করেছেন। এটা একটাকে বলা হয় কি, রূপক। যে দক্ষিণের বাতাস কি খুলে গেছে, মানে দক্ষিণের বাতাস কি শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে হেমন্ত, শীত, বসন্ত, অর্থাৎ শীতের পরে বসন্ত আসে। শীতকালে বাতাস প্রবাহিত হয়, তোমরা খেয়াল করছো কি যে বাতাস প্রবাহিত হয় উত্তর দিক থেকে, তাই না শীতকালে? আর বসন্তকালে, বসন্তকালে যখন বসন্তকাল আসে তখন বাতাস শুরু হয়ে যায় হচ্ছে দক্ষিণে থেকে। তাই কবি বলছেন যে দক্ষিণের বাতাস কি শুরু হয়ে গেছে। তো এই কথাটা শুনে কবি আবার বলছেন এই কথাটার প্রসঙ্গ টেনে আবার, যার কতগুলো প্রশ্ন উনি ছুড়ে দিচ্ছেন যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বা বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, মানে বাতাবি লেবু বলতে আমরা তো চিনি এক জাতীয় লেবু, সেই লেবুর ফুল ফুটেছে কি, আর ফুটেছে কি আমের মুকুল, মানে আমের যে ফল হওয়ার জন্য, আম ফল হওয়ার জন্য তার পূর্বে যে ফুল ধরে ওটাকে তো মুকুল বলে। বলছে আমের মুকুল এসেছে কি, তাহলে বোঝা যাচ্ছে যে যখন বসন্ত আসবে তখন দক্ষিণ থেকে বাতাস প্রবাহিত হবে, তারপরে হচ্ছে কি বাতাবি লেবুর ফুল ফুটবে এবং আমের ফুল ফুটবে। তো এগুলো তো কবি জিজ্ঞাসা করছে যে এগুলো বসন্ত আসার লক্ষণ, এগুলো এসে গেছে কি। দক্ষিণ সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, মানে দক্ষিণের বাতাস, সমীর বলতে কি বোঝানো হচ্ছে, বাতাস। দক্ষিণের বাতাস তার গন্ধে, ওই ফুলের গন্ধে, দুই ফুলের গন্ধে কি
অধীর হয়ে গেছে, মানে পরিপূর্ণ হয়েছে, সে কি ব্যাকুল হয়েছে, চঞ্চল হয়ে উঠেছে? তো কবি ভক্ত কবিকে আবার জিজ্ঞাসা করছে, এখনো দেখনি তুমি? বলছো তুমি এখনো দেখনি? কইলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? তো কবিকে জিজ্ঞাসা করছে যে ওনার ভক্ত, যে তুমি দেখনি এগুলো? মানে কি, এই শব্দটি প্রমাণ হচ্ছে যে অলরেডি এগুলো চলে এসছে, কিন্তু তুমি খেয়াল করো নি? তুমি যে একজন কবি, তুমি তো খেয়াল করো প্রতিবার, প্রতি বছরে তো খেয়াল করো বসন্ত ঋতুকে এভাবে করি, তো এবার তুমি খেয়াল করো না এখনো? আর তো তারপর আবার কবি ভক্ত জিজ্ঞাসা করছেন, বলছেন নিশ্চয় কবির ভিতরে এভাবে কিছু ঘটনা ঘটেছে, যে কবি তো প্রতি বছরই প্রতি বসন্তের আগেই তো সে বসন্তকে বন্দনা করে নেওয়ার জন্যে কবি প্রস্তুত থাকে, কিন্তু এবার সে প্রস্তুত নাই, তার কারণটা কি? তো সেজন্য তার আরও প্রশ্ন মনে জাগ্রত হচ্ছে, কি কেন কবি আজ এমন উন্মনা তুমি, মানে এক অন্য মনস্ক কেন তুমি এত? কোথায় তব নবপুষ্প সাজ, ফুলের যে পোশাক তুমি পরো বসন্ত ঋতুকে বরণ করার জন্যে, তাহলে বোঝা যাচ্ছে যে ফুলের পোশাক পরেন কবি। তো সেই ফুলের পোশাক যে তুমি পরো, সেই পোশাক তোমার আজ নেই কেন? এখনও এখন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো কথাটা, তাই না? আচ্ছা, এবার কবি উত্তর দিচ্ছে, কইল সে সুদূরে চাই, আমার দূরে এভাবে তাকিয়ে বলছে, উত্তর দিচ্ছে, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এবার কবি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে ভ্রমরার, অলখ বলতে গেলে ভ্রমরা বোঝানো হচ্ছে, তাই না? ভ্রমরের পাখা, পাথার মানে হচ্ছে পাখা, ভ্রমরের পাখার উপর ভর করে তার নৌকা এসেছে কি, তরি মানে নৌকা, মানে এটা এক কবি রূপক ব্যবহার করছেন, মানে বসন্তকে এখানে একটা ব্যক্তি হিসাবে চিত্রিত করা হচ্ছে, যে বসন্ত ঋতু একটা ব্যক্তি, সে তো নৌকা মানে চলাচলের একটা যান, তাই না, পানিপথে। বলছে নৌকা দিয়ে এই বসন্তের উপর, বসন্ত তো এসছে, সে তো সেই তরি তার এসে গেছে অলরেডি। তারপরে ডেকেছে কি সে আমাকে কি সে এসে ডেকেছে বলে, তারপর কি বলছে, শুনি নাই রাখিনি সন্ধান, সে আমাকে ডেকেছে কি এ তো শুনিনি, আমি এর সন্ধান রাখিনি। কবি নিজের ব্যর্থতা স্বীকার করছেন, যে সে হয়তো ডাকতে পারে, কিন্তু আমি এর সন্ধান রাখিনি। অর্থাৎ আরও গভীরভাবে বোঝা যাচ্ছে কবির ভিতরে আর কোনো একটা কারণ চলছে। কহিলাম, ওগো কবি রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনেই এমর মিনতি। মানে কবিকে ভক্ত বলছে যে তুমি যাই হোক, যা হলো, তুমি আজ গান রচনা করো, তুমি বসন্তকে বন্দনা করার জন্য প্রতি বছর যে গান রচনা করো, তোমার কণ্ঠে একটা গান রচনা করে আমি শুনি, আর এটা হচ্ছে আমার মিনতি বা প্রার্থনা, বা এটা আমার হচ্ছে অনুরোধ। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। এবার কবি বলছেন যে আচ্ছা, এবার নাই বা না হলো তাকে বরণ করা, কারণ সে তো আমার বরণ করিনি, এই জন্য তো সে অপেক্ষা করেনি, সে তো না আসা থেকে বিরত হয়নি, সে তো আশা থেকে সে তো বিরত হয়নি, অর্থাৎ সে তো আসেনি এভাব নাই, সে তো অলরেডি কাকে স্মরণ করে, ফাল্গুনকে স্মরণ করে বসন্ত চলে এসছে। আমরা জানি ফাল্গুন আর চৈত্র এই 2 মাস হচ্ছে বসন্তকাল, অর্থাৎ ফাল্গুন শুরু হয়ে গেছে, বসন্ত সেই জন্যে চলে এসছে। সে আমাকে স্মরণ করেনি, সে করেছে কি, ফাল্গুন মাসকে স্মরণ করেছে, ফাল্গুনের স্মরণে বা ফাল্গুনের স্মরণে সে এসেছে, আমার কোনো মিনতি বা আমার কোনো অভ্যর্থনা সে অপেক্ষা করেনি, আমার কোনো অভ্যর্থনার সে অপেক্ষা করে, সে তো অলরেডি চলে এসছে। কহিলাম, ওগো কবি অভিমান করেছে কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিধায়। এবার কবিকে বলছে, যে ভক্ত বলছে, ওগো কবি তুমি কি অভিমান করেছো?
যদিও সে এসছে তাহলে তুমি তো তাকে বৃথা করে দিলে, তোমার কাছ থেকে সে তো বৃথা হয়ে গেল, মানে তোমার কাছ থেকে সে তো স্বাগত বা প্রার্থনা বা অনুরোধ এইগুলো তো কিছুই রাখেনি। তোমার তো এখন একটা গান করা উচিত। কইল সে পরম হেলায়, পরম মানে অন্তর থেকে, সে হেলা ভরে কি বলছে, অবহেলা করে বলছে বৃথা কেন, ফাগুন বেলায় ফুল ফোটেনি কি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, বলছে শাখাতে শাখাতে, অর্থাৎ ডালে ডালে কি ফুল ফোটেনি, সবই তো হয়ে গেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন, বলছে মাধবী ফুলের যে কুড়ি, মাধবী এক ধরনের ফুল, সেই ফুলের যে কুড়ি তার বুকে যে গন্ধ আছে, তার ভিতরে যে গন্ধ আছে, সে কি তার জন্য অর্ঘ্য মানে এখানে হচ্ছে এই যে পূজা, যারা হিন্দু বিশেষ করে হিন্দু বা সনাতন ধর্ম লোক, তারা কি করে, ওই একজন মহামানব বা মহৎ কেউ বা তাদের দেবদেবীকে কেউ কি দিয়ে, ফুল দিয়ে মিনতি করে, বোঝা গেল? অর্থাৎ ওইটাকে, ওই যে ফুল দিয়ে যে সাজানো যে একটা ডালা, এই ডালাকে বলা হয় অর্ঘ্য। অর্থাৎ বিরচন মানে অর্ঘ্য সে কি রচনা করেনি বা তৈরি করেনি, সে তো করেছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, বলছে আচ্ছা সবই ঘটেছে, ফাগুন তার জন্য যা করার দরকার সবই করেছে, তো তবু তুমি কেন বসন্তের প্রতি এত বিরূপ? বসন্ত কেন তোমাকে প্রতি বছরেতে বসন্ত তোমাকে আকর্ষণ করে, বা তুমি তার আগমনের জন্য তুমি স্তবস্তুতি বা গান রচনা করো, কিন্তু তুমি ফুলের সাজ পড়ো। হোক তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা। কবিকে জিজ্ঞাসা করছে বসন্তের প্রতি তোমার এত বিমুখতা কেন? কইলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, যে তুমি বসন্তকে, ঋতুরাজ বলতে বসন্তকে বোঝানো হয়, তাই না? বসন্তকে কি ঋতুর রাজা বলা হয়। যে বসন্তকে তুমি যা ঘটলো সবই ঘটলো, কিন্তু তুমি বসন্তকে এবার এত ব্যথা দিচ্ছ কেন? তোমার এই অর্ঘ্য বিরোচন বা তোমার স্তব তুতি, তোমার কবিতা গান এগুলো না রচনা করলে তো বসন্ত খুশি হয় না, কিন্তু তুমি এগুলো করছো না, সে তো ব্যথা পাবে মনে। কহিল সে কাছে সরে আসি, এবার কবি ভক্তের নিকটে চলে আসছে আস্তে আস্তে। কবি এসে কি বলছে, কহিলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। কুহেলি উত্তরি তলে, মানে কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে চাদর, তলে মানে তলায়, অর্থাৎ কুয়াশার চাদরের তলায় মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী কি বোঝানো হচ্ছে, যে একজন মাঘ মাসের সন্ন্যাসী, অর্থাৎ মাঘের যে সন্ন্যাসী ছিল, অর্থাৎ এই মাঘ বলতে শীতকে বোঝানো হয় রিক্ত শূন্য, অর্থাৎ মাঘের সন্ন্যাসী বলতে একজন ব্যক্তি, সে চলে গেছে রিক্ত হস্তে, ফাঁকা হাতে, সে শূন্য ভাবে চলে গেছে। কুয়াশার চাদর গায়ে দিয়ে একজন লোক ছিল, সে রিক্ত হস্তে চলে গেছে। এবার তারপর কি বলছে কবি, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে, যে চলে গেছে তাকেই মনে পড়ছে, তাকে কোনো মতে ভুলতে পারছি না। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে ব্যক্তিকে কবি বসন্তের চাইতেও গুরুত্ব দিচ্ছেন, তাই না? এখানে চলে যাওয়া বলতে এখানে আমরা দুইটা জিনিস বলতে পারি, যে সাময়িক প্রস্থান ঘটেছে, অর্থাৎ সেখান থেকে সে চলে গেছে, আর একটা হচ্ছে চিরস্থায়ী প্রস্থান, অর্থাৎ মৃত্যু ঘটে গেছে। হয় তার সাময়িক প্রস্থান ঘটেছে, না হলে তার মৃত্যু ঘটেছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে কবিতার মূল ভাব হচ্ছে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে বা চলে গেছে, সেই কবির কাছে এই আজ হচ্ছে বসন্তের চাইতে বেশি আকর্ষিত বা তার কাছে আকর্ষণীয়। সেই ব্যক্তি বসন্ত তার কাছে এখন, বসন্ত অপেক্ষা তার কাছে ওই ব্যক্তি আকর্ষণীয়। এটা হচ্ছে কবিতার মূল থিম। অর্থাৎ বসন্ত, অর্থাৎ এখানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে যে মানুষের মনে যখন কোনো বিষয়কে সে গুরুত্ব দেয়, তারপরে সে যে বিষয়গুলো তার ভালো লাগতো সেগুলো সে অবহেলা করে। কথাটা বোঝা গেছে কি, যে মানুষ এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো সাধারণ অবস্থায় ভালোবাসে, কিন্তু এমন কতগুলো আবার ঘটনা আছে
যেগুলো ওই সাধারণ ঘটনাকে তার সেই পছন্দের জিনিসগুলোকে চাইতো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কবির কাছে বসন্ত ঋতু গুরুত্বপূর্ণ ছিল, কারণ প্রতি বছর সে তার সুন্দর অভ্যর্থনা জানাতো সুন্দরভাবে। কিন্তু এবার কবি বসন্ত চাইতে গুরুত্ব দিয়েছে যে ব্যক্তি চলে গেছে। তো সমালোচকরা অনেকজন অনেক কথা বলে, কেউ কেউ বলে যে কবির স্বামী মারা গিয়েছিল এই সময়, কবির স্বামী মারা গিয়েছিল, এই জন্য তিনি সেই শোকে আক্রান্ত ছিলেন, সেই জন্য তিনি এই কবিতাটি লিখেছেন। অর্থাৎ তার কাছে আজ কোনো আনন্দ জিনিসগুলো তার কাছে প্রিয় নয়, বড় নয়। বড়টা হচ্ছে তার কাছে কি, যে বসন্ত চাইতে তার স্বামীর প্রস্থান, চলে যাও, এটাই তার কাছে বড়। ক্লিয়ার বিষয়টা?